যেটা বলছিলাম, সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ করলেন না বিএনপি স্বতন্ত্ররা, এবং সেই কারণে আবার এনসিপির যারা সাংসদ তারা আবার মন্ত্রী পরিষদ সবার শপথ অনুষ্ঠানেও তারা গেলেন না। এই সর্বোপরি এই যে একটা শপথ না নেওয়া মন্ত্রী সংবিধান সংস্কার পরিষদে নতুন কোনো জটিলতা তৈরি হবে কিনা এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে শরীফ ভাইয়ের, যে আসলে আমরা এখন সংবিধান যে যদি বলি ২৪ পরবর্তী যে সব দল, প্রত্যেকটা দল সংবিধান সুবিধা মতো সংবিধানকে ব্যবহার করেছে, এটার উত্তরটা একটু চাই। ধন্যবাদ আপনাকে জামাল ভাই। আপনি দেখুন, কতগুলো ছোট ছোট বিষয় আছে যেগুলি সংবিধান বিশেষজ্ঞ না হলেও বোঝা যায়। আপনি দেখুন, ১৯৭৩ সালের ৭ই মার্চ আমাদের এখানে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় পার্লামেন্ট, এবং সংবিধান গৃহীত হয় ১৬ই ডিসেম্বর ১৯৭২। সংবিধান গৃহীত হওয়ার পর থেকে রাষ্ট্রপতি কখনো আর আদেশ জারি করেন নাই। এটা প্রথাগতভাবেও ভ্যালিড না, সাংবিধানিকভাবেও ভ্যালিড না। মানে সংবিধান জারির পর থেকে, গৃহীত হওয়ার পর থেকে আর রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নাই, এবং এটা প্রথাগতভাবেও কখনো প্রয়োগ হয় নাই। আর আমি যদি তাইলে ২৪ পরবর্তী থেকে তাইলে আপনি দেখুন, ২৪ পরবর্তী সময়ে আপনি যে সংবিধানকে আপনি প্রটেক্ট করবেন, প্রিটেন্ড করবেন, ডিফেন্ড করবেন, আপনি বলে শপথ নিলেন, আপনি ডক্টর ইউনূস আপনার ক্যাবিনেট শপথ নিলেন, তো আপনি শপথ নেওয়ার পরে এই একটা মাত্র, সব জায়গায় আপনি বললেন অধ্যাদেশ। অধ্যাদেশ সংবিধান সংশোধন অধ্যাদেশ জারির মাধ্যমে হয় না, 93 অনুচ্ছেদ অনুযায়ী। তো আপনি প্রথম করালেন কি, রাষ্ট্রপতির একটা আদেশ জারি করালেন। এই রাষ্ট্রপতির আদেশ জারিটা পুরোটা বেআইনি। এই বেআইনি কার্যক্রমের জন্য রাষ্ট্রপতি কখনো দায়ী নন। কেন নন? কারণ 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া, দুইটি কাজ ছাড়া আর কোনো কাজই প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর উপদেশ ছাড়া করেন না। তাইলে এই যে রাষ্ট্রপতির আদেশ জারি করালেন, এটা টোটালি একটা বেআইনি কাজ করালেন। এই রাষ্ট্রপতির আদেশ জারির মাধ্যমে আপনি একটা গণভোটের আয়োজন করলেন। গণভোটের শপথ কি, গণভোটের পরে যে সাংবিধানিক পরিষদের বা কি হবে, কি বলে, শপথেরটা কি হবে, এইটাও আপনি প্রণয়ন করলেন না। আজকে যে বিএনপির যে সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি যা বললেন, তিনি বললেন যে এই সংবিধানের ৩য় তফসিলে আমরা কি শপথ গ্রহণ করব তা বর্ণিত নাই। তাহলে এইটার সম্বন্ধে একটি আইন লাগবে, গণভোটের একটা আইন লাগবে। গণভোটের আইনের প্রেক্ষিতে গণভোটে নির্বাচিত সদস্যরা কি কি করবেন, এবং গণভোটে কখনোই ছিল না, গণভোটে আপনি কতগুলো প্রস্তাবনা বলছেন, এই প্রস্তাবনাগুলির পক্ষে মত আছে কিনা। গণভোটে বলা হয় না এই ইয়ার মধ্যে কে 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 ইয়ে হবেন, গণ কি বলে, সংবিধান সংশোধন পরিষদের ইয়ে হবেন, সদস্য হবেন। এইটা তো ব্যবস্থা নাই, নির্বাচনের ব্যবস্থা তো নাই। যদি বলা হইতো যে যেসব আসনে যারা পাশ করবেন, যারা হাবুট পাবেন, এর প্রেক্ষিতে কারা নির্বাচিত হবেন, এইটা তো নাই, সংবিধান সংশোধন পরিষদের নাই। তো আপনি কে নির্বাচিত হয়েছেন এটা তো বললেন না। হানা বুটের মধ্যে তো কেউ নির্বাচিত হয় নাই। হানা বুটের মধ্যে আপনার কতগুলো প্রস্তাবের কথা বলছেন, 84টা প্রস্তাবের কথা বলছেন। তো এই জন্য আমি বলছি যে সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন যে আমাদেরকে মানুষ ইস্তেহারের প্রেক্ষিতে আমাদের সংসদ সদস্য নির্বাচিত করেছে, সংবিধান সংশোধন পরিষদের সদস্য হিসেবে কেউ নির্বাচিত আমরা হই নাই। হানা বুটের মধ্যে কেউ নির্বাচিত হওয়ার ব্যবস্থা ছিল না, আপনি পরে দেখুন। তো এই যে একটা জগা খিচুড়ি মার্কা বেআইনি কার্যক্রম করলেন, আমি যখন বেআইনি কার্যক্রম কোনটা, মানে গণভোটটা? গণভোটের মাধ্যমে যে আজকে যে বললেন যে সংবিধান সংশোধন পরিষদের আপনার সদস্য হয়ে গেছেন, এটা তো হওয়ার ব্যবস্থা নাই। তাইলে বলেন যে হানা ভোটে যে আসলে হা যে বিজয় হলো এটা, আরে ভাই, হা বিজয়ী হলো, তো আপনি কিভাবে হানা ভোটের প্রেক্ষিতে আপনি সংবিধান সংশোধন পরিষদের সদস্য নির্বাচিত হলেন কিভাবে? তাইলে বলতে হবে যে যে ইয়েতে যে আসনে হা জয়যুক্ত হচ্ছে, এই প্রেক্ষিতে একজন মানুষ নির্বাচিত হয়েছেন।
না জয়যুক্ত হয়েছে যেসব আসনে, এইখানে আরেকজন জয়যুক্ত হয়েছেন। তো এটা তো মানে কি এটি মহাগোলমালের- গণভোটের কাগজে লেখা উচিত ছিল, এটা বলছেন? অবশ্যই হুম, হুম, এটা তো হয় নাই। তো এটা তো মহাগুলমাল বাঁধানোর একটা ব্যবস্থা করছিলেন ডক্টর ইউনূস। হুম। তো আমি যখন আমাদের অনেক বন্ধুরা খুব ক্ষিপ্ত হলেন, আমি বললাম ডক্টর ইউনূস তো এটা একটা একটা ভালো ঝামেলা জট পাকানোর ব্যবস্থা করেছেন। এবং ওয়ান্স এই সামবডি উইল বি প্রসিকিউটেড, যারা এই হানা ভোটের পক্ষে রাষ্ট্রের টাকা খরচ করেছেন, রাষ্ট্রের টাকা খরচ করে স্কুলের টাকা খরচ করেছেন, ব্যাংকের টাকা খরচ করেছেন, ইউনো সাহেবের অফিসের টাকা খরচ করেছেন, এরা কি জন্য খরচ করলেন এই টাকা? এই জন্য দে উইল বি প্রসিকিউটেড। ইভেন ডক্টর ইউনুস ক্যান বি শুড বি প্রসিকিউটেড। তো এই জন্য আমি আপনাকে বলছি যে দেখা যাক। আমি আপনাকে বলি যে আজকে যে কাজটা করতে পারলেন তারেক রহমানের নেতৃত্বে, তার ক্যাবিনেট মেম্বার যে সালাউদ্দিন আহমেদ যে বক্তব্যটা দিয়েছেন, আমি মনে করি আমাদেরকে অনেক ঝামেলা থেকে উনি বাঁচিয়ে দিয়েছেন। সংসদে কোনো ঝামেলা হবে কিনা, যেহেতু তারা বিরোধী দল হিসেবে আমি থাকবে? আপনাকে বলি সংসদ তো এত ঠুনকো জিনিস না। সংসদে এই প্রথম দিন থেকে ঝামেলা পাকাচ্ছেন, এটা বাংলাদেশের মানুষ 2/3 209 বা এরকম 12 জনকে জোট সহ। নির্বাচিত করে তারা পার্লামেন্টে পাঠিয়েছে। আর আপনার প্রথম দিন থেকে ঝামেলা করবেন। শেখ হাসিনা 91 সালে বলেছিলেন যেমন, একদিনও আমি শান্তিতে থাকতে দিব না। এটা বললে বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না ভাই। হুম, ভালোভাবে নেবে না। ধন্যবাদ। যদি ইয়েতে যাই, শরীফ ভাই, বিএনপির এমপিরা আবার একটা নতুন একটা ঘোষণা দিয়েছেন, এবার তারা এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট নেবেন না। রাজনীতিতে একটি নতুন ধারা তৈরি হলো কিনা? ধন্যবাদ। এটি আমাদের রাজনীতিতে ইতিবাচক যে ঘটনাগুলো তার একটা। আমরা আশা করব, অবশ্যই এর আগে জামায়াত ঘোষণা দিয়েছিল। তারা ঘোষণা দিয়েছে, আমরা আশা করব যে এটি আইন করে নিষিদ্ধ করা মানে এটা আইন করে নিষিদ্ধ করা দরকার। দরকার। যেহেতু পলিটিশিয়ানরা, এমপিরা একমত হচ্ছেন এবং এটি বলছেন, তাহলে আমাদের সংবিধানে যে সুবিধাটা তাদেরকে দেওয়া হয়েছে এটি নিষিদ্ধ করে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। কারণ একজন আইন প্রণেতাকে ঢাকায় বাড়ি তৈরি করে দেওয়ার দায়িত্ব জনগণের না, এবং যে প্রক্রিয়া এখানে তাদেরকে প্লট দেওয়া তারাও তো আবার হয়, মানে যদি বলে অর্থের দিক থেকে তো তারা তো বেশ স্বাবলম্বী। এবং আপনি দেখছেন গতকালকেও টিআইবি বলছে যারা বেশিরভাগই 79% হচ্ছে কোটিপতি এবং তাদের ঋণ খেলাপি আছে, ইত্যাদি ইত্যাদি আছে। অর্থাৎ তারা 62% হচ্ছে বিএনপির। প্রত্যেকেই আর্থিকভাবে খুবই স্বয়ংসম্পূর্ণ। সুতরাং তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে এই সাপোর্টটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিএনপি যে সিদ্ধান্তটি নিয়েছে, জামাতের আগে সিদ্ধান্ত নিয়েছে, আমি অনুরোধ করব সরকারি দল এবং বিরোধী দল যেহেতু সিদ্ধান্তটা নিয়েছে, তারা আইনগতভাবেই এটিকে যদি এগিয়ে নেয় তাহলে তার একটা ইতিবাচক ফলাফল পড়বে এবং এটি নিশ্চয়ই কেউ বাধা দিবে না। ধন্যবাদ আপনাকে। আমি একটু ভাইয়ের কাছে যাই, মোশাররফ ভাইয়ের কাছে। মোশাররফ ভাই, আজকে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্রেট মন্ত্রী হচ্ছেন বিএনপির এই মন্ত্রিসভায়। তিনি তো অন্তর্বর্তী সরকারের অংশীজন ছিলেন। অন্তর্বর্তী সরকারের আরো কেউ কি সামনে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা দেখেন কিনা? আমি তো বেসিক্যালি জ্যোতিষবিদ্যা চর্চা করি না, দেখেন কি হবেন কিনা সম্ভাবনা ঠিক আমি বলতে পারি না। জ্যোতিষবিদ্যা যদিও অন্তর্বর্তী সরকারের যথেষ্ট সমালোচনা আপনারা করছেন। আমি করছি। আপনি তো বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের বহু লোকজন বহু ধরনের ঝামেলা পাকানোর বন্দোবস্ত করেছিলেন। আমি মনে করি বাংলাদেশের জনগণ এটা রুখে দিয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন ক্যাবিনেটকে আমি এই জন্য অন্তত স্বাগত জানাই। তারা বাংলাদেশকে অন্তত শান্তি এবং স্বস্তির দিকে নিয়ে যাচ্ছেন এবং এই শান্তি এবং স্বস্তি আমাদের জনজীবনে দীর্ঘ সময়ের জন্য বিদ্যমান থাকবে, বিরাজমান থাকবে। এই জন্য এবং নিউ পার্লামেন্টের সবাইকে আমি বলবো যে আপনার দায়িত্বশীলতার সাথে বাংলাদেশের শান্তি এবং স্বস্তিটা দীর্ঘদিন বিদ্যমান রাখবেন এবং পরবর্তী নির্বাচন পর্যন্ত আপনার জন আকাঙ্ক্ষার দিকে খেয়াল রাখবেন, জনদাবির প্রতি খেয়াল রাখবেন, জনগণের মনস্তত্ত্বর দিকে তাকিয়ে কার্যক্রম গ্রহণ করবেন। এটা হলো আমার বক্তব্য। আপনি যদি আমাকে ক্ষমা করেন তাহলে আমি অন্য একটা জায়গায় আমার একটা লাইভ আছে, আমি সেখানে যেতে হবে। না, প্রশ্ন তো শেষ হয়নি, আরো আছে। যদি এবার শরীফুজ্জামান শরীফের কাছে একটু যেতে। শরীফ, গণভোট নিয়ে আপনি একটা কথা বলেছিলেন যে একটি সংবিধানে নেই, এটাকে প্রথম আজকে সম্ভবত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে একটা রিট দায়ের হয়েছে।
যদিও এই রিটের বিরুদ্ধে লড়াই করার কথা বলেছেন জামায়াত সমর্থিত অ্যাডভোকেট শিশির মনির। গণভোট শেষ পর্যন্ত আদালতের বারান্দায় গেল কিনা? ধন্যবাদ। গণভোটটার আয়োজন নিয়ে নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া, বক্তব্য ইত্যাদি ছিল। কতগুলো ব্যাপার আছে যে ব্যাপারগুলো আসলে আপনি চাপিয়ে দিতে পারেন না। আপনি যে সংবিধান অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করেছেন গত 1.5 বছর, সেই সংবিধানে গণভোটের অপশনটা নেই এবং এটি বেশ কয়েকটা রাজনৈতিক দল বারবার তুলে ধরেছে। কিন্তু আপনি যদি আপনার শক্তির কারণে, মবের কারণে, আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে অথবা কোনো ইমোশনাল বিষয়কে সামনে এনে এই বিষয়টিকে সংবিধানে না থাকার পরেও এখানে চাপিয়ে দিতে চান, অবশ্যই সেটিকে চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে। এই কারণে পড়তে হবে যে আমাদের সব কিছুর উপরে হচ্ছে সংবিধান। আপনি যদি 5ই আগস্ট দায়িত্ব গ্রহণ করার পর সংবিধানকে যদি অকার্যকর করে দিতেন, বাতিল করে দিতেন, তাহলে সংবিধান মানার বাধ্যবাধকতা থাকতো না। আপনি তো জুলাইয়ের ভিতর থেকে যেটি বলছেন যে জুলাই আমাদেরকে সেই ধরনের একটা বৈধতা দিয়েছে, তাহলে যদি বৈধতা দিয়েই থাকে তাহলে সংবিধানের অনেকগুলো ধারা উপধারা আপনি যখন জুলাইয়ের বৈধতা পাওয়ার পরেও এটিকে যখন অনুসরণ করবেন তখন পুরোটাই আপনাকে অনুসরণ করতে হবে। আর যেহেতু এখানে রাজনৈতিক ভিন্নতা এসেছে, সুতরাং এইখান থেকে একটু অংশ নিব, সেখান থেকে একটু অংশ নিব, সেটি সম্ভব নয়। সরকার কোনো কোনো জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে একটু আগে যে আলোচনাটা হচ্ছিল যে বিএনপির সাংসদরা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে কেন শপথ গ্রহণ করলেন না। যারা পার্লামেন্ট মেম্বার হবেন তারা এই কমিশনের সদস্য হবেন, এটি কোথাও বলা নেই। হ্যাঁ না ভোটের মধ্যেও এটি বলা নেই। তাহলে এই সিদ্ধান্তটা কারা নিয়েছেন? ডক্টর আলী রিয়াজ, ডক্টর বদিউল আলম মজুমদার সহ যারা এই প্রক্রিয়ার মধ্যে ছিলেন, তারা ব্যক্তিগতভাবে ডক্টর আলী রিয়াজ অথবা বদিউল আলম মজুমদার বাংলাদেশের নির্বাচিত এমপিদেরকে বলতে পারেন না যে যে বিষয়টা আপনি গণভোটে পাশ করেননি, যে বিষয়টা আপনার পার্লামেন্ট, আপনার সংবিধানে নেই, তারা বাইরের থেকে প্রেস কনফারেন্স করে বলতে পারেন না যে একজন সংসদ সদস্যকে এই পরিচয় দিয়ে শপথ গ্রহণ করতে হবে। এটি যদি তারা বলেন সেটি হবে সংসদের উপরে এক ধরনের অন্যায় হস্তক্ষেপ এবং শাস্তিযোগ্য অপরাধ। সেই কারণে আমি মনে করি যে যে উদ্যোগগুলো আপনারা নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, অনেক উদ্যোগ ইনস্ট্যান্ট নেওয়া হয়েছে, তাৎক্ষণিক নেওয়া হয়েছে। এর পরবর্তীতে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করে এটি তারা বিবেচনায় না নিয়েই কতগুলো আবেগের জায়গা থেকে নিয়েছেন, কোথাও কোথাও আরোপিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে। আপনাকে মনে করিয়ে দেই, সংবিধান সংশোধন, পরিবর্তন ইত্যাদি ইত্যাদি সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছিল রাজনৈতিক দলগুলোর আলোচনার ভেতর থেকে, সেই প্রস্তাবগুলো নিয়ে যেদিন ডক্টর আলী রিয়াজ আমেরিকান দূতাবাসে গিয়ে আমেরিকা রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে, সেই দিনই তারা একটা বিরাট প্রশ্ন তুলে দিয়েছেন যে বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে আমেরিকার সম্পর্কটা কি, কেন তিনি বাংলাদেশের জনগণের কাছে না গিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর তিনি তার পুরো টিম নিয়ে যেদিন আমেরিকান দূতাবাসে গেছেন, পুরো প্রক্রিয়াটা ডক্টর আলী রিয়াজ প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।